আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমরা এখন যেহেতু আমাদের এই সিরিজটা শুরু হচ্ছে, 3টা ওডিআই এবং 3টা টি20, সো আমরা শুরু করছি প্রথম 2টি ওডিআই টিম দিয়ে। সেই 2টি দলের আমরা নামটা ঘোষণা করতে যাচ্ছি। চোখে দেখি না তো। আচ্ছা, বেসিক্যালি আমরা গতবারের যে টিমটা ছিল, গত যে স্কোয়াডটা ছিল পাকিস্তানের সাথে সিরিজটা, আমরা সেম স্কোয়াড রেখে দিয়েছি, আমরা চেঞ্জ করি নেই। তারপরে যদি আপনারা বলেন আমি নামটা আবার করতে পারি, যদি আপনারা জানতে চান। করবো? আচ্ছা, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ভাইস ক্যাপ্টেন, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম ভুইয়া, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ তানভীর ইসলাম, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। সো বেসিক্যালি সেম টিম। আমরা গত সিরিজে যে টিমটা ছিল সেই টিমটাই প্রথম 2টি ওয়ানডের জন্য রেখে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ডেফিনেটলি যে আমরা যখন দলটা দেখেছি, দেখুন আমার মনে হয় সাকসেসফুল সিরিজ, লাস্ট সিরিজ যেটা আমরা মনে হয় বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পাননি একাদশে, সো এবং কিছু প্লেয়ার নতুন এসছে গত সিরিজে। সো আমাদের কাছে মনে হচ্ছে যেটা আমরা পলিসি সেট করেছি, যদি যখন কেউ আসবে সে যেন অ্যাটলিস্ট আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে পারি। এবং দেখুন গত সিরিজে কিছু প্লেয়ার খেলেননি, তা আমরা আলাপ করেছি যারা খেলার সুযোগ পাননি। সো কাউকে সুযোগ না দিয়ে আমরা দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতিত্ব নেই। সো আমাদের কাছে মনে হচ্ছে যারা খেলেছেন তারা খারাপ খেলেননি, ভালোই খেলেছেন এবং আমরা কন্টিনিউটিতে বিশ্বাস করতে চাই। সো যার জন্য আমরা কিপিং দ্য সেম টিম, এই জন্য আমরা চেঞ্জ করিনি। আচ্ছা, অবভিয়াসলি আগে যে নির্বাচক কমিটি কাজ করেছে তার একটা প্ল্যান নিয়ে কাজ করেছে এবং সাইফ হাসানকে ইনক্লুড করা হয়েছে ওপেনিংয়ে। গত সিরিজটা তিনি খেলেছেন। দেখুন, আমরা জানি ওপেনিং পজিশনে আমরা বেশ একটু চেঞ্জ কয়েকবার আমরা মানে একটু পরিবর্তন করেছি, কিংবা আমরা আসলে এই জায়গাটা একটু সেটেল করতে চাই এবং যখন কাউকে সুযোগ দেওয়া হচ্ছে আমরা মনে করি যে 3টে ম্যাচ এনাফ না। সো যেহেতু তিনি খেলেছেন আমরা তাকে আরেকটু সুযোগ দিতে চাই, তারপরে হয়তো আমরা উই ক্যান মেক এ কল। সো আমরা আসলে এই চপ অ্যান্ড চেঞ্জের মধ্যে যেতে চাই না। যখন কেউ সুযোগ পেয়েছে তাকে আমরা একটা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। সাইফ হাসান ডেফিনেটলি তার সুযোগটা পাবেন, তার অনলি দেন উই ক্যান টেক এ ডিসিশন যে আমরা এখানে অন্য কাউকে চিন্তা করবো কি করবো না। জি জি, আগের বোর্ডের ওনারা এসে বলেছিলেন যে মিরাজি ক্যাপ্টেন, শান্তকে যখন ঠিক ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন তো শান্ত এগুলো আক্ষেপ নিয়ে বলেছিল যে বোর্ড দিয়েছে আমাকে ভাইস ক্যাপ্টেন দিয়ে গেছে, মানে ওয়ানডে কথা। তো আমি জানি না যে ওনারা শান্তর সঙ্গে কথা বলেছে কিনা যে ক্যাপ্টেন্সির পর থেকে তাকে ভাইস ক্যাপ্টেনকে উত্তর দেওয়া। আপনারা কি দুই ক্যাপ্টেনের সঙ্গে ভাইস ক্যাপ্টেনের সঙ্গে বসেছেন কিনা বা আলাপ হয়েছে কিনা, যেহেতু এখন মিরাজকে আপনারা পরবর্তী বিশ্বকাপ ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে কিনা? আরেকটু এক করি যে লিটন একটা প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন লিটু ভাই নিয়ে যে স্বামী পাটোয়ারিকে বাদ দিয়েছে কিন্তু তার সঙ্গে কথা হয় না, খুব আক্ষেপ ছিল তার। তো এটা একটু আপনাদের ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে কিনা বা হবে কিনা? আমি প্রথম কথা আমি পিছনে ফিরে তাকাতে চাই না, পিছনে কী হয়েছে না হচ্ছে। আমার আসলে আগে যারা কাজ করেন তাদের নিশ্চয়ই একটা কোনো পরিকল্পনা নিয়ে তারা কাজ করেছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আলোচনা আমরা সবার সাথেই করেছি। দেখুন, ক্যাপ্টেন্সি কি হবে না এটা পুরোপুরি বোর্ড ডিসাইড করে, আপনারা জানেন এটা। সো যেহেতু মিরাজ আমাদের ক্যাপ্টেন টিল নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমাদের ক্যাপ্টেন কিন্তু তিনি, তার সাথে তো ডেফিনেটলি আমরা আলাপ করেছি। আমরা আমাদের পরবর্তীতে যে টি20 ফরম্যাটটা হবে সেটা যদি আমরা এখনও দিচ্ছি না, বাট সেই ক্যাপ্টেনের সাথে আমরা আলাপ করেছি, আমরা কোচের সাথে আলাপ করেছি, আমরা দল করার আগে সবার সাথে আলাপ করেছি। ইট ডাজন্ট মিন যে আমাদের সাথে সবসময় আমরা মিল হবে, এটা খুব স্বাভাবিক। আমরা যখন টিম করব ক্যাপ্টেনের একটা থট থাকে, বাট সিলেকশন কমিটিতে একটা থট অবশ্যই থাকে।
সো সবসময় যে তার সাথে একমত হবে এমন না, আবার সবসময় যে দ্বিমত হবে এমন কোনো কথা নেই। বাট আমরা ডেফিনেটলি আলাপ করবো এবং আলাপটা আমরা করেছি এবং অনেক আগেই করেছি। আমরা একবার না 2-3 বার বসেছি ফাইনাল করার আগে। কিন্তু ভাইস ক্যাপ্টেন হওয়া নিয়ে শান্ত কোনো রোল বা না, আমি কোনো এরকম কিছু শুনিনি যে আমরা ভাইস ক্যাপ্টেনের সাথেও যে একদম আলাপ করি তাও না, বাট ডেফিনেটলি ক্যাপ্টেনের সাথে মূল প্রায়োরিটি তো ক্যাপ্টেন। বাট 2-1 যে চিন্তা ভাবনা আমরা নেই তা না, আমরা তো টুকটাক কথা বলেছি। বাট দিন শেষে তো আসলে টিমটা তো স্কোয়াড সিলেক্টারদের দেয়, বাট আমরা সবার সাথে আলাপ করে নিয়েছি। ডাজেন্ট মিন যে সবার সাথে আমাদের মিলবে কিংবা সবার কথা আমরা রাখতে পারবো। যেটা হয় স্কোয়াড করতে হলে তো আপনার মত দ্বিমত হয়, বাট আমরা কথা সবার সাথে বলেছি ডেফিনেটলি। ওয়ানডে সিরিজের গবেষণা করছেন, ওয়ানডেতে আপনাদের একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ আছে একই সঙ্গে একটা চ্যালেঞ্জ আছে যে র্যাঙ্কিংয়ের থাকা, প্লাস প্রতিবার আমরা যেটা দেখি যে ওয়ার্ল্ড কাপের মুখোমুখি হলে যে দলটা কেমন হবে সেই একটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকে। আপনারা কি মানে এই ব্যাপারে আপনাদের ভাবনাটা কি, আপনারা কি এখন থেকেই একটা ওয়ার্ল্ড কাপকে চিন্তা করে যাবেন, নাকি এখন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা প্রায়োরিটি দিবেন যে ম্যাচগুলো কীভাবে যেতে চায় এখন র্যাঙ্কিংয়ে? আমি মনে হয় একবার মেনশন করেছিলাম যে প্রায়র টু ওয়ার্ল্ড কাপে আমরা কোনো চেঞ্জ করবো না। আমরা যদি চেঞ্জ করতে হয়, কাউকে যদি দেখতে হয়, আমরা নেক্সট 6 মান্থ কিংবা এর মধ্যে আমরা দেখে নিব। আমরা একদম প্রায়র টু ওয়ার্ল্ড কাপ আসলে নতুন কাউকে দেখতে চাই না। আনটিল যে কেউ ইনজুরি হলে তাকে ওই জায়গায় দেখতে, সেটা ডিফারেন্ট কেস। বাট আমরা আসলে ওয়ার্ল্ড কাপের আগে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাবো না। এটা আমাদের সিলেকশন কমিটির একটা মানে আমাদের মধ্যে যেইটা আলাপটা হয়েছে। দেখুন, বাংলাদেশ টিম যখন খেলবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে কিন্তু ম্যাচটা জেতা। আমরা যখন টিমটা বানাবো, যেই টিমটা করলে আমরা জিততে পারবো, ওইখানে আমরা কীভাবে একজন দুজনকে আমরা যারা দেখছি তখনই আমরা দেখবো। আমাদের যেমন সেকেন্ড অপশন। অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপে যখন আমাদের চিন্তাভাবনা নিয়ে আমরা এই সিরিজগুলি করছি, সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করে দলটা করছি। বাট বাই নট স্যাক্রিফাইসিং যে আমরা ম্যাচটা জেতার জন্য আমরা টিম দেখার জন্য দেখবো, টিম জিতে না জিতে কোনো পরের সেকেন্ড অপশন। আমার কাছে ফার্স্ট অপশন জেতা। এর মধ্যে আমরা যদি কাউকে দেখার দরকার হয় আমরা দেখে নিব, বাট এটা এই নেক্সট 6 মান্থ আমরা দেখবো। এটার সঙ্গে আরেকটা জিনিস, মানে আপনার বাংলাদেশ সিলেকশন যখন করতেন, যেই করতে আসেন তার মানে খুব টাফ জায়গা আর কি। অনেক ক্ষেত্রে প্লেয়াররাও অনেক ক্ষেত্রে আমাদের সামনাসামনি এসে অনেক কিছু বলেন, আবার বাইরে তো অনেক কিছু থাকে। তো এত করে আপনারা 4 জনের সিলেকশন দেন, আপনাদের কমন ফিলোসফিটা কি? মানে আপনারা প্লেয়ারদের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে বলেন বা দল ইয়ের ক্ষেত্রে বলেন, আপনাদের কমন ফিলোসফিটা কি? অনেক সময় যোগাযোগের ব্যাপার বলা হয় যে আপনাদের সঙ্গে যোগাযোগের একটা ঘাটতি থাকে প্লেয়ারদের। যোগাযোগের ঘাটতি আছে বলে আমার মনে হয় না। আমার সাথে 2জন সিলেক্টর আছেন, তারা মাত্রই একসাথে খেলেছেন অনেকে। আমি যেটা বললাম শুরুতে বলতে, আমি অতীতের দিকে তাকাতে চাই না। আমার মনে হয় না যোগাযোগের ঘাটতি আছে কিংবা থাকবে এরকম কোনো ভাবনার কোনো অবকাশ নেই, কারণ সবার সাথে আমাদের কম বেশি যোগাযোগ আছে। অফ দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড সবার সাথে যোগাযোগ আছে। বাট দেখুন, একটা জিনিস তো খেলাধুলার বুঝতে হবে যে যখন স্কোয়াডে আসলে সবাইকে তো অ্যাকোমোডেট করা যায় না। ইউজুয়ালি ক্যান টেক 15 স্কোয়াড, তো সেখানে অনেকে হয়তো ডেপ্রাইভ হবে। বাট যখন কাউকে নেওয়া হয় না, সেখানে নিশ্চয়ই সিলেক্টরদের একটা প্ল্যানিং থাকে, চিন্তাভাবনা থাকে। সেই কারণে হয়তো অনেকে সুযোগ আসে না। আমাদের টিমটা কীভাবে খেলতে চায়, আমাদের গেম প্ল্যানটা কী হবে, সেভাবে অনেকে হয়তো আনফর্চুনেট থাকে। বাট আমরা যদি কেউ থাকেন, আমরা এক্সপ্লেনেশন তার সাথে কথা বলবো ডেফিনেটলি। তাকে নিয়ে আমাদের কী প্ল্যান সেটা আমরা জানাবো। আমি কেন দলে নেই, ইটস নট এ কম্পালসারি থিং যে আমাকে সবাইকে আমি জানাবো। বাট আমাদের মধ্যে এমন এটা স্বাভাবিক বিষয় হচ্ছে, যদি আমরা কোনো প্লেয়ারকে নেই অথবা কোনো প্লেয়ারকে যদি কখনো বাদ দিই, অ্যাটলিস্ট আমাদের তাদেরকে নিয়ে কী পরিকল্পনা, তাকে নিয়ে কী ভাবছে সেটা আমরা ক্লিয়ার করে দিই। আনুষ্ঠানিক অভিনন্দন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা জাস্ট আশা করব যে আপনারা যখন টিম নেবেন, গত সিলেকশন প্যানেলের কাছ থেকে আমরা দেখি নাই, স্পেশালি পরের অংশটাতে একেবারে দেখি প্রেস রিলিজের মাধ্যমে টিম দেওয়া হতো। আজকে যেমন আপনি টিম দিচ্ছেন, আমাদেরকে ব্যাখ্যা করছেন, এটা আপনারা কন্টিনিউ করবেন। একটা এক্সপেকটেশনের জায়গাটা আসলে এটা আমরা জানি না। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে 2টা। একটা হচ্ছে গিয়ে যে আপনারা গতবারের যে টিমটা রেখেছেন, এটা কি এই কারণে যে গত সিরিজে 3টা ম্যাচে আমরা আনচেঞ্জ 11 নিয়ে খেলেছি? আপনি সাইফের কথা বললেন যে 3টা ম্যাচ নট এনাফ, এখন 4 জন 11-এর বাইরেই ছিল, তো তাদেরকে তো আর না খেলিয়ে বাদ দেওয়ার সুযোগই নেই, যদিও দিতে আমরা দেখেছি বাদ দিয়েছি। এইটা কি একটা রিজন কিনা? এবং সেই ক্ষেত্রে একাদশ নির্বাচন ও সিলেকশন প্যানেলের কি একটুখানি আরেকটু বড় ভূমিকা থাকবে কিনা ভবিষ্যৎ? আচ্ছা, ধন্যবাদ। অ্যাবসলিউটলি রাইট। আমরা আসলে যেটা বললাম যে আমরা কন্টিনিউটিতে বিশ্বাস করছি। কাউকে না খেলে সুযোগ দেওয়াটা আমাদের কাছে অ্যান্সারটা আসলে আমাদের কাউকে নিয়ে আমাদের কাছে অ্যান্সারটা তো ক্লিয়ার হওয়া দরকার না। আমি ধরেন যে 2টি ছেলে খেলেছে, সে মাহিদুল ইসলাম সুযোগ পায়নি,
সো ওকে বাদ দিতে হলে আমার নিজের কাছে ক্লিয়ার হতে হবে না আমি কেন বাদ দেবো, সো সেটা আমাদের কাছে ছিল না। সো আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু তারা সুযোগ পেয়েছে, যে জন্যই সুযোগ পেয়েছে তাদেরকে একটু সুযোগ না দিয়ে বাদ দেওয়া ঠিক হবে না, এটা মূল কারণ ছিল আসলে সেম টিম রেখে দেওয়ার জন্য। আর সেম টাইম যারা খেলেছেন, যেটা সাইফ হাসানের কথা হচ্ছে, আমি যেটা আবার মেনশন করছি যে আসলে আমার কাছে মনে হয় যেহেতু তাকে একটা রোল দেওয়া হয়েছে, তাকে একটু সময় দেওয়া উচিত বিফোর মেকিং আনাদার চেঞ্জ। কারণ আমরা তো এমন নিশ্চয়ই করবো যে 3টে ম্যাচ দেখে আরেকজনকে এনে তাকে 2টি ম্যাচ ফেল করলে আবার অন্য কাকে দেখবো, আমরা আসলে এটা করতে চাচ্ছি না, এটার মেন রিজন। আর একাদশ যেটা বললেন, ডেফিনেটলি দেখুন একাদশ তো মূলত ক্যাপ্টেন অ্যান্ড কোচেস কল, বাট আমি পার্সোনালি ফিল করি সম্ভবত বোর্ডও হয়তো এটা অ্যাকসেপ্ট করবে যে সিলেক্টরদের একটা প্রিফারেন্স বলেন বা একটা মতামত দেওয়ার একটা জায়গা তো অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি। ইটস নট দ্যাট যে সিলেক্টরে একাদশও করে দেবেন, বাট সিলেক্টররা তাদের মতামত জানান, যারা কী ফিল করছেন সেটা তো তারা জানতে পারবেন বলে আমার বিশ্বাস, এবং সেটাই থাকা উচিত বলে আমি মনে করি। আরেকটু লিটনের প্রশ্নটা ছিল। জি। লিটনকে কি আপনারা নাম্বার 4-এই দেখছেন কিনা? ওডিআই ফর্ম নিয়ে তার অনেক দিন ধরে কোয়েশ্চেন ছিল, লাস্ট টেস্টটা খেলেছে, শেষ 2টা ম্যাচে 41 করছে নাম্বার 4-এ। লিটনকে কি আপনারা ওই নাম্বার 4 ব্যাটসম্যান হিসেবে দেখছেন? অ্যাট দিস মোমেন্ট আমরা এখানে আসলে অন্য কোনো চিন্তা করছি না, বাট পার্সোনালি যদি বলেন দেখুন ওপেনিং কিন্তু লিটন ওয়াজ কোয়াইট সাকসেসফুল, হি ইজ ওয়ান অফ আর বেস্ট ব্যাটসম্যান। তাকে নাম্বার 4-এ আনা হয়েছে, আমি যতদূর জানি যে মিডল অর্ডার একটি স্টেবিলিটি করা দরকার, বিকজ মুশফিক রহিম, মাহমুদুল্লাহ চলে যাওয়ার পরে আমাদের আসলে ওইখানে খুব একটা এক্সপিরিয়েন্স নেই সম্ভবত, সেই জন্য তাকে আমি মনে লিটনের স্যাক্রিফাইস করেছে এটা যে পিছনে চলে এসেছে, বিকজ আমি জানি যে তিনি নতুন বলে কমফোর্টেবল অনেক বেশি ফিল করেন, সেখানে তিনি ব্যাটিং করে থাকেন, বাট যদিও তিনি টেস্টে 6 নম্বর ব্যাটিং করে থাকেন, বাট ওডিআই ফর্মেট ডিফারেন্ট বল গেম। অ্যাট দিস মোমেন্ট আমরা আসলে সেখানে চিন্তা ওইভাবে ভাবছি না, বাট ভবিষ্যৎ দেখা যাক কী হয়। বাট হি ইজ ওয়ান অফ আর বেস্ট ব্যাটসম্যান, আমরা চাই তার বেস্টটা যেন তার কাছ থেকে পাওয়া যায়, কীভাবে পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। নিউজিল্যান্ড তো বি বা সি টিম আসছে, তো আইপিএল পিএসএল অনেক ব্যস্ততা আছে, আপনি বিশ্বকাপ কেন্দ্র করে যখন আগামী নিশ্চয়ই 25 জন বা 22 জন প্লেয়ারকে নিয়ে ভাববেন, এই ধরনের দুর্বল বলা যায়, এই ধরনের দলের বিপক্ষে কি আসলে আমরা যারা পেছনে আছে, যারা হয়তো যারা পারফর্মার তাদের জন্য খেলতে পারছে না, তারা তো পরীক্ষিত হচ্ছে না বা পরীক্ষার মধ্যে পড়ছে না, এই ধরনের সিরিজে কি আসলে তাদেরকেও পরীক্ষা খেলার সুযোগ থাকতো কিনা, যদি যারা একটু পারফর্মার পিএসএল আছে তাদেরকে ছুটি দিয়ে সুযোগ ছিল কিনা? সুযোগ তো ছিল, দেখুন আমাদের কিন্তু এবছর অনেক সিরিজ আছে, তো আমাদের আমার কাছে মনে হয় আমাদের একটা ভালো জিনিস আছে, আমি মনে করি, আমি ফিল করি আমাদের বাইরে যারা আছে তারা কিন্তু বেশ ভালো। আমাদের যদি বোলিংটা দেখেন, আমাদের হাসান মাহমুদ বাইরে বসেছেন, তানজিদ সাকিব বাইরে বসে আছেন, খুব ভালো বোলার, যে কোনো আমি যদি কম্পেয়ার করি খুব বেশি ডিফারেন্স খুঁজে পাবেন না। আমাদের বাইরে যারা আছেন তারা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছেন এবং এক্সপিরিয়েন্স নিজের সাথে আমি দেখতে পারতাম, অবশ্যই দেখতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছে দেখুন আমাদের একটা ব্যাপার তো আছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার একটা ব্যাপার আছে, আপনি জানেন, হ্যাঁ পয়েন্টের একটা ব্যাপার আছে, আপনি জানেন। সো আমরা যখন এটা মেক শিওর করে ফেলতে পারবো, তারপরে মনে আমরা শুধু তাহলে আরও বেশি দেখতে পাবো। এই সিরিজটা আমাদের কাছে মনে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সিরিজ ফর আস। যদি এই সিরিজটা যদি আমরা পূর্ণ পয়েন্ট দিতে পারি, তাহলে এটা আমাদের পরবর্তী সিরিজে একটু রিল্যাক্স থাকতে পারবে, তখন আমরা হয়তো এই জিনিসগুলি একটু একটু করে দেখতে পারবো। একটু নাইম ভাই বা নাদিস ভাই কেউ একটু অ্যান্সার করলেই হবে। আমাদের প্রথমবার সিলেক্টর হিসেবে আসা, এর আগে যখন আপনারা প্লেয়ার ছিলেন তখন ধরেন টিম যখন ফর্ম করে তখন তো আপনাদের ধরেন যে কিছু কোয়েশ্চেন থাকতো, আছে একে নিল না কেন, তাকে নিল না কেন। এবার যখন টিম ফর্মেশন প্রসেসটার মধ্য দিয়ে গেলেন, সেই এক্সপিরিয়েন্স যদি একটু বলতেন। না, আগে আমরা যখন টিম হলে আমরা দেখতাম যে অনেকেই বাদ করতো বা অনেকেই ইন করতো। তো আমাদের সবসময় এক্সপেকটেশন যেটা থাকতো, বাসার ভাই যেটা বললো যে আমাদের একটা এক্সপ্লেনেশন থাকে, নিজেদের একটা চিন্তাভাবনা থাকে। তো আমার এই জিনিসটা এখন আমার মনে হয় যে আমাদের যে প্যানেল আছে, আমাদের প্যানেলে আমরা যে জিনিসগুলো আমাদের মনে হয়েছিল যে আগে আমাদের এই জিনিসগুলো চেঞ্জেস হওয়া উচিত বা প্লেয়ারদের জানা উচিত, সেই জিনিসগুলো আমরা এখন চেঞ্জ করতে পেরেছি এবং সেই জিনিসগুলো আমরা করতে পারছি। তো আমরা এই জিনিসটা খুব ভালো একটা সাইন। না, সেটাই নাইম যেটা বললো যে আগে যেটা হয়েছে আমরা যে জিনিসগুলো ফিল করেছি, যদি কারোর সাথে ইনজাস্টিস হয়ে থাকে সেই জিনিসগুলো যাতে না হয়, একটা প্লেয়ার অনেক সহজে ঢুকে গেল আবার সহজে বেরোয় গেল, এরকম যাতে না হয়, এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো খেয়াল রাখবো। একটা প্লেয়ার ঢোকার জন্য তার যথেষ্ট হার্ডওয়ার্ক করেই ঢুকতে হবে, গুড এনাফ পারফর্ম করে ঢুকতে হবে, আবার যেন ঢুকলাম 1-2 ম্যাচ খেলে বাদ হয়ে গেলাম এরকম ওই বিষয়টা না হয়। সো আমরা এই জিনিসগুলো খুব কাছ থেকে দেখেছি, এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো খেয়াল রাখি এবং আমাদের সাথে যারা আছেন সিলেক্টর সন্ধ্যা আছেন, আমরা এই ব্যাপারে ডিসকাস করেছি। সো এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো দেখি।
আমরা দেখেছি আগের বোর্ডে অনেকে আসলে সাকিবকে নিয়ে স্ট্যান্ডার্ডও করেছে, এমন হয়েছে যে বিশ্বকাপ ইস্যু সেখানে আলোক হয় সাকিবের প্রসঙ্গটা আনা হয়েছে। আপনি দায়িত্ব নেওয়ার পরেও প্রায় দুবার আসলে আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তা আপনি আসলে চিন্তা করছেন যে 27 বিশ্বকাপ পর্যন্ত আসলে সাকিবকে আপনি বিবেচনা করতে চান যদি সেখানে দেশে ফেরা না ফেরা ভিন্ন প্রসঙ্গ, আপনার সাথে সাকিবের আলোচনা হয়েছে কিনা যে সাকিব খেলতে চায় কিনা বা আপনার প্ল্যানের চেয়ে রয়েছে কিনা? আমার সাথে দু একবার কথা হয়েছে। আমার মূল প্রথমে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, আসলে আমি জিজ্ঞেস করলাম ইজ ই প্রিপেয়ার্ড, এখন কী করছে, মানে এই যে মানে যেহেতু ও যেখানে আছে ওখানে ক্রিকেটে রেগুলার হয় না, মানে আপনি রেগুলার হয় না বা সবসময় ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ কিন্তু সেখানে নেই। ফিটনেস করা যায় বাট ক্রিকেটটা আসলে অত রেগুলার হয় না, যদিও ক্রিকেট খেলছে। তো আমি আসলে ওর সাথে এইসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি। বাকিটা ওর অ্যাভেলেবিলিটি তো পরের বিষয়, কারণ আমি যেটা ক্লিয়ার করেছিলাম যে যদি আমরা চাই আমরা অবশ্যই চাইবো লম্বা সময়ের জন্য, এবং আর যেহেতু আমরা এই সময়টুকু আমাদের ওয়ার্ল্ড কাপের আগে সময়টুকু থাকবে কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করা নেই। যদি চাই লম্বা সময় সব কিছু ঠিকঠাক থাকে আমরা তো অবশ্যই চাই তাকে লম্বা সময়ের জন্যই চাই। আর আলাপটা আসলে এটাই হচ্ছে যে আসলে সে কতখানি প্রিপেয়ার্ড, বিকজ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ডিমান্ড লট অফ থিংস, তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার আগে নিজে প্রিপেয়ার হওয়াটাও অনেক দরকার হয়। শান্ত ছিল ওই সময়, একটু শান্ত এক্সপ্লেন করে ব্যাপারটা একটু বলবি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে নাসিমকে আমরা বেসিক্যালি টি-20 জন্য ইয়ে করি, বাট ওয়েস্ট ইন্ডিজের সাথে উইকেটটাও একটা ফ্যাক্টর ছিল। আমাদের উইকেটে একটু স্লো ছিল, টার্নিং ছিল, যার জন্য নাসিমকে আনার পর ওকে কিন্তু পরে আনা হচ্ছে, প্রথমে কিন্তু নাসিম ছিল না। আর ওয়ানডেতে কিন্তু তাদের লম্বা সময় বোলিং করতে পারেন, মাঝখানে এসে কিন্তু উনি উইকেট নেওয়ার মতন বোলিং করেন। সো ওই ওয়েস্ট ইন্ডিজে ওই সময়টার জন্য নাসিমকে ডাকা হয়েছিল পরে। আমি একটু সৌম্য সরকার সম্বন্ধে জানতে জি, আমরা যদি পাকিস্তান সিরিজের আগে সিরিজটাতে দেখি সে খুব সাকসেসফুল ছিল, ভালো ইনিংস খেলেছিল, কিন্তু ডোমেস্টিকে অত বেশি কিন্তু ভালো পারফর্ম করেনি। লাস্ট সিরিজে একটা ম্যাচও সুযোগ থাকে। তো সৌম্যকে এই মুহূর্তে কেমন দেখছেন, বা সৌম্যকে আসলে সুযোগ পাওয়া উচিত না সে তো গত সিরিজে সুযোগ পায়, তাকে নিয়ে আপনি আমি দুদিন প্র্যাকটিস দেখলাম সৌম্য সরকারের। একটা জিনিস খুব আমার ইমপ্রেসিভ লেগেছে, ও যেভাবেই অফ-স্পিনটা হ্যান্ডেল করছে, ইটস ভেরি গুড। ওরা কিন্তু একটা মানে স্পিনে একটা মানে যখন সেটার আগে একটু দুর্বলতা ছিল, বাট আই থিঙ্ক হি ইমপ্রুভড এ লট। ইজ এ ইম্পর্টেন্ট অ্যাসেট ফর দ্য টিম। আমরা কিন্তু এই যদি আপনি আমাদের খেলা দেখেন, আমাদের প্রচুর খেলা আছে, তো আমাদের সবাই সুযোগ পাবে, এবং ওর মতো প্লেয়ার খেলার বেঞ্চে বসে থাকা মানে যে আমাদের টিমটা কিন্তু অনেক স্ট্রং। তো সুযোগ ডেফিনেটলি পাবে, বাট অ্যাট দিস মোমেন্ট যদি ও সুযোগ পায়, আমরা এমনও চাই না সৌম্য সরকার এসে আবার 3টা ম্যাচ সুযোগ পাক আবার অন্য কারোর দিকে ফিরে দেয়। আমার কথা হচ্ছিল যে আমার পয়েন্টটা হচ্ছে আমি যখন যাকে দেখব তাকে লম্বা ভালো করে দেখব, আবার যখন কাউকে নিয়ে আসবো তাকেও কিন্তু ভালো, যখন কাউকে দেখবো তাকে সুযোগ দিব, আর যখন কাউকে নিয়ে আসবো তাকেও এত সহজে মানে বের করে দিব না। তো এই যখন যেহেতু সাইফ হাসান খেলেছে, তো আমি জানি না টিম ম্যানেজমেন্ট একাদশ কী ভাবছে, বাট আমার কাছে মনে হচ্ছে তার আরেকটা সুযোগ পাওয়া উচিত। আবার সৌম্য সরকার যখন ফিরে আসবে এটুকু নিশ্চয় দিতে পারে সে ওই 2-3টে ম্যাচ খারাপ করলে চলে যাবে না, তিনি যখন কিন্তু লম্বা সময় ধরে খেলবে। না, আমার মনে হয় এই এক্সপ্লেনেশনটা আমরা ডেফিনেটলি প্লেয়ারদের সাথে অবশ্যই কথা ডেফিনেটলি দেখুন, সিলেক্টরদের কিন্তু ইটস নট দ্যাট পার্ট অফ আওয়ার জব, অ্যাট সেম টাইম প্লেয়ারদের মোটিভেট করাটা কিন্তু আমি মনে করি একটু আমাদের রেসপন্সিবিলিটি থাকে। যখন কাউকে আমরা খেলাতে পারছি না তার সাথে কথা বলা, তাকে ক্লিয়ার পিকচারটা দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা ডেফিনেটলি সেটা করবো, কারণ আমরা জাস্ট টিমটা দিয়েই আমাদের দায়িত্ব শেষে আমার মনে হয় না। আমাদের যারা আছেন যারা নেই তাদের সাথে কথা বলা খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি আমাদের খেলা দেখেন, আমাদের কিন্তু প্রচুর খেলা আছে। তো আমাদের শুধু 15 জন নিয়ে চিন্তা করলে হবে না, আমার মনে হয় আমাদের চিন্তা ভাবনাটা 25 কিংবা 30 জন নিয়েই করতে হবে, এবং তাদের সবাইকে যেন আমরা মোটিভেট করে রাখতে পারি, সেটাও কিন্তু আমাদের পার্ট অফ আমাদের জব বলে মনে হয়। কথা বলার ব্যাপারে মানে এটা কি আপনার মনে হয় যে মানে আমাদের বোর্ড এটা মেনে নিবে? আর লেভেলের দল যখন হয় সেক্ষেত্রে মানে আপনি যে কথা বলবেন আপনার যে এটা কি মনে হচ্ছে যে এটা মেনে নিবে বোর্ড, মেনে নিবে কখন যে কোন মানবে?
দেখুন এটা কিন্তু মানে ইটস নট যে সামথিং আউট অফ দ্য বুকস। আমরা যখন স্কোয়াড করি তখন তো আমরা কোচ এবং ক্যাপ্টেনের কথা শুনেই করি, কথার মধ্যে তাদের একটা প্রিফারেন্স দেয়। এই একাদশে আমি আবার ক্লিয়ার করছি, একাদশ কিন্তু মানে সিলেক্টররা করে দিবেন তা না, সিলেক্টরদের প্রিফারেন্স দেওয়া, সেটা খুব আউট অফ দ্য বুক কিছু না। আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে। আপনার দলটা দিচ্ছেন কাকে? জি, দলটা এখন দিচ্ছেন কাকে? আপনার ক্রিকেট অফিসের চেয়ারম্যান আমাদের প্রেসিডেন্ট সাইন করেছে ডেফিনেটলি, যেহেতু আমার প্রেসিডেন্ট লাস্ট সাইনটা করেন, তো প্রেসিডেন্ট সাইন করলে কিন্তু সেটা হয়ে যায়। ভাই শান্ত পারফরমেন্স নিয়ে একটু চিন্তা আছে কিনা, কারণ আমরা রান করতে পারছি না, প্রায় 8-10 রিস হয়ে গেছে। না, ও বলছে ওই শান্তনের কথা বলছি না। তো আরেকটা কোয়েশ্চেন একটু মানে সিমিলার কোয়েশ্চেন হয়ে যায়, যেটা হচ্ছে আপনি কথা বলেছেন কিনা, ওটা কথা বলতে হবে যে একদম বাইরে যারা আছে, ঢাকের হোক বা সোহান হোক বা অন্য নাম যারা আছে, কথা বলেছেন কিনা, ধর থাকছে না কেন, বা আমরা তো বাদ পরে কেন, আসে কেন, আগে অনেক কেমন হয়েছে, এটা ব্যাপারে শান্ত পারফরমেন্স একটু টেনশন আছে। শান্ত কিন্তু ওয়ান অফ আওয়ার মানে প্রলিফিক ব্যাটসম্যান আমাদের প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে, যাকে আমরা আসলে অনেক মানে আমি চিন্তা ভাবনা করে থাকি। সো ইয়েস, হি ইজ নট ইন এ মানে গ্রেট টাচ, বাট আমরা বিশ্বাস করি যদি ওর পাসটা দেখেন কিন্তু বেশ কিছু ভালো ইনিংস আছে, এবং অন অফ কিন্তু খারাপ খেলেনি, বাট ওর কাছ থেকে আমরা আরও বেটার পারফরমেন্স ডেফিনেটলি আশা করি। তো যেটা বললাম যে আমাদের ডেফিনেট যে চিন্তা ভাবনা আছে আমরা শেয়ার করবো, আর আপনি যে কথা বলেন আমরা আসলে সিলেকশন করার পরে আসলে বাকিটা আলাপ করবো। সিলেকশন করার আগ পর্যন্ত আসলে তো কাউকে বলা যায় না কী চিন্তা করছি, বাট আমাদের যখন টিমটা হয়ে যাবে এখন আমরা এই যেই কাজগুলি সেগুলো আস্তে ধীরে করবো, সবার সাথে কথা বলবো। আমাদের কারো ব্যাপারে যদি কনসার্ন থাকে সেটা বলবো, কারো ব্যাপারে যদি আমরা খুব ভালোই থাকি সেটা বলবো। ইটস নট দ্যাট যে শুধু মানে কনসার্নটাই জানাবো, বাট আমরা যদি কারো ব্যাপারে অনেক খুশি থাকি সেটা বলবো। লাস্ট 3 কোয়েশ্চেনস। প্রত্যেকটা ওয়ার্ল্ড ইভেন্টের আগে, স্পেশালি সেই ইভেন্টটা যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মতো জায়গায় হয়, একটা প্রশ্ন আমাদের আসে, আমরা পেস বোলিং অলরাউন্ডার। হ্যাঁ, তো সাউথ আফ্রিকা তো ডেফিনেটলি আপনারা তুলবেন, হয়তো বিশ্বকাপে 2-3 মাস আগে যে বলা হবে পেস বোলিং অলরাউন্ডার বলে, তো সেই প্রসেসটা কি আমাদের আছে? আমাদের পেস বোলিং অলরাউন্ডার আসলে কোথায়? সাইফুদ্দিন তো আসলে অন এবং অফ আছে, ইন্ডিয়ান এভরিথিং, আর অফার্স কোথায়? একটা টু আর্লি হয়তো আর তো সেই ভাবনাটা আমাদের আছে কিন্তু, কারণ সাউথ আফ্রিকা তো আপনার লাগবে। পেস বোলিং অলরাউন্ডার না থাকলে কী সুবিধা হয়, আপনি 3টা সিমান নিয়ে খেলতে পারেন, অবশ্য 4টা সিমান নিয়ে খেলতে পারেন। কারণ যদি আপনার পেস বোলারে যদি ব্যাটিংটা না পায়, তো ব্যাটিংটার শেষের দিকে এন্ডে আসলে ব্যাটসম্যান থাকে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড এ পেস বোলিং অলরাউন্ডার। আমার দুজন নির্বাচক জয়েন করেছেন, তারা ডোমেস্টিক খেলেছেন অনেক দিকে, তাদের সাথে কথা বলেছি। আসলে আনফর্চুনেটলি এই মুহূর্তে ঠিক রেডিমেড খুব বেশি আমাদের হাতে নেই। তো আমরা আমাদের জুনিয়র সিলেক্টরের সাথে কথা বলছি, যদি ওইখান থেকে জুনিয়র লেভেলে যদি এরকম কেউ থাকে, তাকে আমরা এই সময়ের মধ্যে আমরা একটু ভাগ্যবান যে এই সময় আমাদের এই ধরনের কিছু খেলা থাকবে, আমাদের হাইপারস খেলা থাকবে, সেখানে আমরা কাউকে দেখে নিতে পারবো। এই বিফোর ইন দিস 6 মান্থ, আমি কিন্তু পারবো বলছি 6 মাসের মধ্যে হয়তো ম্যাক্সিমাম আর 7 মাস যেতে পারে, বাট এর মধ্যে আমাদের কিছু 8 দলে খেলা আছে, হাইপারস খেলা আছে, এখানে আমরা কিছু খেলাদের দেখে নেবো ডেফিনেটলি। কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি যখন ওই ফর্মেটে খেলবো, হয়তো একটা বাড়তি পেস বোলার নিয়ে খেলবো, এবং ওই বাড়তি পেস বোলারটা যেন ব্যাটিং করতে পারে, সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। আপনার কি এই 1-1.5 বছর টাইম আছে বিশ্বকাপে, তার মধ্যে একটা সময় দিয়ে আপনার সেটেল টিমটাকে ক্যারি করবে সবসময়, এই সময়টা আপনার রোটেশন পলিসিটা ফলো করবেন কিনা, যেটা খুবই আপনারা করেন আগে যখন আপনারা সিলেক্টর ছিলেন তখন এই কাজগুলো আপনারা রোটেশন পলিসিটা ফলো করতে পারবেন, এই কারণে আপনার সিনিয়র ক্রিকেটাররা এরা এখন করে বাংলাদেশ কিন্তু ক্রাইসিসে পড়েছেন। এই ক্রাইসিস থেকে ওভারকাম করে যদি এখন যদি সেই পলিসিটা কন্টিনিউ করবেন কিনা? আমরা মানে বাংলাদেশ ইজ ভেরি ফর্চুনেট যে আমাদের একটা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু রোটেশন করলেও উই আর নট মিসিং মাচ, সেটা হলো পেস বোলিং ডিপার্টমেন্ট। আমাদের এই ডিপার্টমেন্টটা বেশ সমৃদ্ধ। আমি আসছি কথাটায়। সো এই জায়গাটা আমরা খুব ফর্চুনেট যে এইখানটায় আমরা আসলে চেঞ্জ করলেও উই আর নট মিসিং মাচ। আমার মনে হয় বাইরে যারা বসেছেন তারা অ্যাজ গুড অ্যাজ যারা ভিতরে আছেন তাদের মধ্যে। এইখানটায় আমার কোনো চিন্তা নেই। এখানে বরং আমাদের ইনজুরি ম্যানেজমেন্টের কিছু ব্যাপার থাকবে। এখানে আমরা রোটেশন করে অবশ্যই খেলাবো, কারণ এখানে সবাইকে ফিট থাকবে। ফাস্ট বোলারদের একটা ফিটনেস ইঞ্জুরি ওয়ার্কলোডের ব্যাপার থাকে, ইঞ্জুরি কনসার্ন থাকে, তো সেটা আমরা করবো। সেটা করলে আমাদের কোনো চিন্তা নেই। বাট আমাদের যেটা বেশি কনসার্ন, আপনার কথা বলছি যে আমাদের টপ অর্ডার ব্যাটিং, মিডল অর্ডার ব্যাটিং, সেখানে আমাদের কনসার্ন আছে। তো সেখানে আমাদের সেটেল করাটা খুব দরকার। সেখানে ঠিক রোটেশন না, সেখানে আমরা কাউকে তৈরি করার জন্য ডেফিনেটলি আমরা চেষ্টা করবো।
সেটা আমরা চেষ্টা করবো, বিকজ ওই জায়গাটায় মনে হয় আমাদের কাজ করা আছে। বিকজ ওই জায়গাটায় রোটেশন ডাজেন্ট মিন যে আমি রোটেশন করার জন্য করবো, আমি রোটেশন করবো যে ওইখানে যারা বেস্ট পসিবল রিপ্লেসমেন্ট তাদেরকে যদি সুযোগ থাকে ডেফিনেটলি আমরা সেই চেষ্টা করবো। এই পাশাপাশি একটা কোশ্চেন আমি বলতে, সেটা হলো এইটা ন্যাশনাল টিম না, এটা হচ্ছে যে আপনারা বিং ন্যাশনাল সিলেক্টর, আপনারা ন্যাশনাল কোচ যেটা রয়েছে, সেন্ট্রাল কন্ট্রাক্ট না, ন্যাশনাল কন্ট্রাক্ট যেটা হয় আপনার জাতীয় টিম, ওখানে যারা পারফর্ম করে তাদেরকে আপনারা বেশি না, কিন্তু সেটা হলো যে একটা ফর্মাল দিকে আসে, এরকম করেছে 500 রান করেছে, কেউ 200 রান করেছে, 300 রান করেছে, এটা কি আপনাকে সেট টার্গেট করবেন কিনা যে যারা 400 রান বা 500 রান না করতে পারলে তাকে এই কন্ট্রাক্টে আনা হবে না, এরকম সেট টার্গেট দিবেন কিনা, যেটা করে পারফরমেন্স ওভার না হলে আপনার কন্ট্রাক্টটা আসবে টাকা তো ছিল। আপনি ন্যাশনাল কন্ট্রাক্টের কথা বলছেন, যে ন্যাশনাল লিগ দিয়ে যেটা করা, এটাই আমরা একটু চিন্তা ভাবনা করবো। একটা প্রিভিয়াস একটা ফর্মুলা কাজ করছে, এটা নিয়ে আমরা আসলে বসি নাই, এটা নিয়ে আমরা আলাপ করব। বিকজ আগে প্রথম দিকে যখন আমরা শুরু করেছিলাম তখন তো ছিল যে একটা ম্যাচ বেসিসে করতো, কে কত ম্যাচ খেলতো তার বেসিসে কন্ট্রাক্টটা দেওয়া হতো। তারপরে আমরা একটা সে পারফরমেন্সে গেলাম যে অ্যাটলিস্ট মিনিমাম পারফরমেন্স থাকতে হবে কন্ট্রাক্টে যাওয়ার জন্য। এর বাইরে কিছু করা যায় কি না, এখন যেমন মনে একটা কন্ট্রাক্ট সিস্টেম আছে, যেখানে পয়েন্ট সিস্টেম আছে, যারা 100 করলে একটা পয়েন্ট, 5 করলে পয়েন্ট, উইচ ইজ অলসো নট ব্যাড, সেটা আছে এনসিএলে। বাট অবভিয়াসলি এবার যখন সংখ্যাটা মানে বাড়িয়েছে, আগে যেটা ছিল আমি যখন জানি সংখ্যাটা 105-এ গিয়েছে। বাট এটা একটা সিস্টেম আসলে ভালো, মানে কন্ট্রাক্টটা যেন লুক্রেটিভ কিছু হয়, যেহেতু সেটা হলে মানে সবার জন্য ভালো হয়। আমরা সেটা নিয়ে আসলে আলাপ করিনি, সেটা আমরা আলাপ করবো। কোশ্চেনটা এরকম যে আপনি যখন অ্যাকাউন্ট দল সিলেক্ট করেন, মানে পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে খুব ভালোভাবে একটা পারফরমেন্স দেখে বাচ্চাটা করতে পারেন, যেমন হাসান মাহমুদ এবং সাকিব আছেন। তো ব্যাটিংয়ে আসলে এই অপশনসটা আপনাদের অনেকটা সেরকম থাকে না, আবার বলছেন যে অনেক সুযোগ দেওয়া হবে, পারফরমেন্সও অনেক সময় আপনি দেওয়া হয় না। এইটাই কি নির্বাচন হিসেবে আপনাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা ইউজ করার ক্ষেত্রে অনেক সময় চ্যালেঞ্জ হয়ে যায়? ঠিক চ্যালেঞ্জ না, আমরা আসলে দেখুন যেটা বললাম যে আমরা চাই কাউকে ভালো কাউকে দিয়ে ভালো কাউকে রিপ্লেস করতে, মানে যে এই রোটেশন করার কথা আসছে, আমরা এটাও চাই না যে রোটেশন করার জন্য কেউ ভালো না তাকে দিয়ে রোটেশন করে, এরকম কোনো প্ল্যান নেই। বাট এই জায়গাতে আমি যেটা বলছি কাজ করা আছে, যেমন মিডল অর্ডারে কাজ করা আছে, আমাদের ওপেনিংটা অনেক দিন ধরে আমি বলি আনসেটেলই, কারণ একটা যে কোনো ভালো টিমের দেখবেন যে ওপেনিংটা সবসময় সেটেল থাকে, মানে জানে একটা পার্টনারশিপ, ওপেনিংয়ের পার্টনারশিপের ব্যাপার থাকে, ওই পার্টনারশিপটা হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কিছু জায়গা আছে যেখানে আমরা ডেফিনেটলি চিন্তা ভাবনা করছি, যেখানে আমরা কাজ করব। বাট একটা কথা বারবার বলছি যে আমি কাজ করব বাই নট স্যাক্রিফাইসিং মানে বাংলাদেশের বেস্ট 11 বাদ দিয়ে। আমার কাছে টপ রেটিং সেটাই, তারপরে যে সুযোগটা থাকবে সেটা আমরা করবো। প্রতিবারই দেখা যায় বিশ্বকাপের আগে বিশ্বকাপেও সেম ঘটনা ঘটে, বিশ্বকাপের আগে একটা রায়টা যেহেতু নির্বাচন জন্য সব কিছু যাত্রাই করতে যে প্রস্তুতির ঘাটতি ছিল বা এরকম যেগুলো আপনাদেরও ক্ষতি করে রায়টা প্রপার প্ল্যানটা কি আসলে আপনাদের দরকার কিনা বিশ্বকাপে, সাথে বিশ্বকাপ অনেক দূরে সেটা না ভেবে প্রপার প্ল্যানটা দরকার। প্রস্তুতির ঘাটতি হবে বলে আমার মনে হয় না, কারণ আমার মনে হয় যে বিশ্বকাপের আগে আমাদের বেশ কিছু সিরিজ আছে, আমরা অনেকগুলি সিরিজ খেলবো, তো সেখানে প্রস্তুতি যথেষ্ট সুযোগ পাবো আমরা। এবং যেহেতু আমরা জানি কোথায় ওয়ার্ল্ড কাপ হবে, কন্ডিশনটা কেমন হবে, আমরা মোটামুটি একটা আইডিয়া আমাদের মোটামুটি ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমাদের ওরকম মানে আমাদের ওরকম বলার কোনো অবকাশ থাকবে যে প্রস্তুতি ঘাটতি ছিল, ডেফিনেটলি সেটা বলার মতো অবকাশ মানে আমাদেরও থাকবে না। আর আশা করব যে যেটা আমরা এক কথা বারবার বলছি যে আমরা হয়তো বিশ্বকাপের 4-5 মাস 6 মাস আগে বলছি, ম্যাক্সিমাম তার একটা ম্যাচ বেশি সময় নিতে পারি, বাট আমি চাইবো 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা সেটেল করে ফেলতে, তো পরের দিকে যেন আমাদের ইঞ্জুরি হলে আলাদা কথা, বাট আমাদের চিন্তা ভাবনা প্ল্যানিংটা সেটা এর মধ্যে ঠিক সেটা যাবে, সো দ্যাট ওই ওয়ার্ল্ড কাপের আগে আমাদের যেন ওই সেকেন্ড অপশন দিকে যেতে না হয়। থ্যাংক ইউ না, কারণ আমার মনে হয় যে বিশ্বকাপের আগে আমাদের বেশ কিছু সিরিজ আছে, আমরা অনেকগুলি সিরিজ খেলবো, তো সেখানে প্রস্তুতি যথেষ্ট সুযোগ পাবো আমরা। এবং যেহেতু আমরা জানি কোথায় ওয়ার্ল্ড কাপ হবে, কন্ডিশনটা কেমন হবে, আমরা মোটামুটি একটা আইডিয়া আমাদের মোটামুটি ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমাদের ওরকম মানে আমাদের ওরকম বলার কোনো অবকাশ থাকবে যে প্রস্তুতি ঘাটতি ছিল, ডেফিনেটলি সেটা বলার মতো অবকাশ মানে আমাদেরও থাকবে না। আর আশা করব যে যেটা আমরা এক কথা বারবার বলছি যে আমরা
হয়তো বিশ্বকাপের 4-5 মাসে 6 মাস আগে বলছি, ম্যাক্সিমাম তার একটা ম্যাচ বেশি সময় নিতে পারি, বাট আমি চাইবো 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা সেটেল করে ফেলতে। তো পরের দিকে যেন আমাদের ইঞ্জুরি হলে আলাদা কথা, বাট আমাদের চিন্তা ভাবনা প্ল্যানিংটা সেটা এর মধ্যে ঠিক সেট হয়ে যাবে, সো দ্যাট ওই ওয়ার্ল্ড কাপের আগে আমাদের যেন ওই সেকেন্ড অপশন দিকে যেতে না হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ Thank you. Yes, ma'am. Congratulations. Thank you. That's the first step.